নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ, সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। 22 সেপ্টেম্বর থেকে দেশে শুরু হচ্ছে সাশ্রয়ী উৎসব। জিএসটি 2.0 কার্যকর সোমবার থেকে। রান্নাঘরে প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্স, ওষুধ ও অটোমোবাইল খাতের অনেক জিনিস সস্তা হবে। মা আসছেন দুর্গা অঙ্কনে, প্রতি পদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। শেয়ার করলেন নতুন গান। নিজের এক্স হ্যান্ডেলে 3 মিনিট 16 সেকেন্ডের মিউজিক ভিডিও পোস্ট করলেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে সোনার দোকানে ডাকাতি। তমলুকে সোনার দোকানে মাথায় বন্দুক ঠেকিয়ে 50 লক্ষ লুট। দোকানের কর্মচারীকে হাত পা বেঁধে এলাকা ছেড়ে চম্পট দুষ্কৃতীদের। প্রজেক্ট ফায়ারওয়ালে ভারতীয়দের মার্কিন স্বপ্নে বিরাট আঘাত ট্রাম্পের। বাড়িয়ে দিয়েছেন H-1B ভিসার দাম। মার্কিন নাগরিকদের অন্ন বাঁচাতেই নাকি এই পদক্ষেপ। দেবীপক্ষের মাঝেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাবেন 2 জায়গার পুজো উদ্বোধনে। সূত্রের খবর, চতুর্থে অর্থাৎ চলতি সপ্তাহের শুক্রবার রাজ্যে আসতে চলেছেন তিনি। শাহের হাত ধরে উদ্বোধন হবে সজলের পুজো। দেবীপক্ষের মাঝেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাবেন 2 জায়গায় পুজো উদ্বোধনে। সূত্রের খবর, চতুর্থী অর্থাৎ চলতি সপ্তাহে শুক্রবার রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেদিন দুপুরের মধ্যে কলকাতায় ঢুকে পড়বেন তিনি। তারপর এখনো পর্যন্ত নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যাবেন 2 জায়গায়। একদিকে সন্তোষ মিত্র স্কোয়ার, অন্যদিকে ইজেড-সিসির দুর্গাপুজো। বলে রাখা ভালো, রাজনৈতিক মহলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলেই খ্যাত। কারণ এই পুজোর প্রধান উদ্যোক্তাও তিনি। প্রতি বছর পুজোয় থিমের দিক থেকে চমক দিয়েছেন সজল। কখনো বানিয়েছেন রাম মন্দির, কখনো আবার বানিয়েছেন লালকেল্লা। তবে এবার পুজোর থিম আরও এক ধাপে গিয়ে 90তম বর্ষে পা দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম অপারেশন সিন্দুর, যা এবার উদ্বোধন হতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে। বিজেপি সূত্রে খবর, সজলের পুজো উদ্বোধনের পাশাপাশি ওই দিন ইজেড-সিসির দুর্গাপুজো উদ্বোধন করতে চলেছেন শাহ। পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ নামে একটি সংগঠনের দ্বারা সেখানে পুজোর আয়োজন করা হয়েছে। সরাসরি বিজেপির দুর্গাপুজো না হলেও সেই পুজো আয়োজন সমস্ত রকম দায়িত্ব থেকেছেন বিজেপি নেতারাই। এমনকি খুঁটি পুজোর দিনও গোটা দিন পুজো আয়োজনের কাজে ইজেড-সিসিতেই কাটিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সমীত ভট্টাচার্য। বলে রাখা ভালো, এই পুজো শুরুটা একসময় তৃণমূল, পরে বিজেপি, তারপর আবার তৃণমূলে ফেরত যাওয়া মুকুল রায়ের হাত ধরে। একাংশ বলেন, তিনি বিজেপিতে থাকাকালীন তার পরামর্শেই এই পুজো শুরু করে বঙ্গ বিজেপি। তখন দলের রাজ্য সভাপতি ছিল দিলীপ ঘোষ। কিন্তু 2 বছর টানা পুজো হঠাৎ করেই থেমে যায়। চলতি বছর আবার সেখানে ঘুর পথে পুজোর আয়োজন করেছে বিজেপি। অবশ্যই দুটি যে একেবারে চূড়ান্ত এমন নয়। সূচিতে পরিবর্তন ঘটলে আরও একটি পুজো উদ্বোধনে যাওয়ার সম্ভাবনা রয়েছে শাহের। হাই নিউজ নেটওয়ার্ক। জিএসটিতে ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই, পুজো উদ্বোধনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবির ও কেন্দ্রকে সরাসরি আক্রমণও করেন তিনি। জিএসটিতে কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই ভাষণ দেওয়া ছাড়া। যোধপুর পার্ক 95 পল্লীর পুজো উদ্বোধনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে নতুন জিএসটি লাগু দেশ জুড়ে। রবিবার নবরাত্রির প্রাক্কালে ও জিএসটি 2.0 লাগু হওয়ার পূর্বে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নতুন জিএসটির উদ্দেশ্য, লাগু হলে কতটা উপকৃত হবে মানুষ, সব নিয়ে আলোচনা করেন। উঠে আসে দেশের জিএসটি শুরুর ইতিহাসও। देश आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है। नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे। जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। একদিকে যখন প্রধানমন্ত্রী দেশবাসীকে অর্থ সাশ্রয় উৎসবের শুভেচ্ছা জানাচ্ছেন, অন্যদিকে তখন দুর্গাপুজো উদ্বোধনে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু শত ব্যস্ততার মাঝেও তার কান এড়িয়ে যায়নি প্রধানমন্ত্রীর কথা। তিনি সেই সূত্র ধরে গেরুয়া শিবির ও কেন্দ্রকে সরাসরি আক্রমণ করে বলেন, জিএসটি নিয়ে কেউ কেউ ভাষণ দিচ্ছেন,
আমি একটাই কথা বলছি, ইন্স্যুরেন্স থেকে জিএসটি কমানো, এটা নিয়ে প্রথম আমি কথা বলি। এর জন্য ক্রেডিট আমাদের, ভাষণ দিচ্ছে অন্য কেউ। কেন্দ্রিক ইটস ভেরি ইটস এ ক্রিস্টাল ক্লিয়ার। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাউকে জ্ঞান দিতে হবে না, আমরা নাম্বার 1। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে উই আর নাম্বার 1। 100 দিনের কাজে আমরা নাম্বার 1 ছিলাম বলেই আমাদের টাকা দেয় না 4 বছর ধরে। বাংলার বাড়ি দেয় না 4 বছর ধরে, আমরা 1 নম্বরে ছিলাম। গ্রামীণ রাস্তা আমরা 1 নম্বরে ছিলাম, দেয় না। আর এই যে দেখছেন ইন্স্যুরেন্স নিয়ে যারা কৃতিত্ব নিচ্ছে, কৃতিত্বটা কিন্তু ওদের নয়, কৃতিত্বটা রাজ্যের। ইন্স্যুরেন্স তাতে জিএসটি নিয়ে যাবে না। ভারতবর্ষে প্রথম চিঠিটা লিখেছিলাম আমি। এইটা করতে গিয়ে আমাদের 20,000 কোটি টাকা জিএসটিতে রেভিনিউ লস হলো। সব স্টেটেরই হয়েছে, তারা তো ঘূর্ণপথে পেয়ে যাবে, আমরা তো পাবো না। আমরা তো 1,92,000 কোটি টাকা পাই এখনো। একতরফা টাকা যাবে আমাদের আর ক্রেডিট নেবে তোমরা, তা তো হবে না। ক্রেডিটটা রাজ্যের, ডিসক্রেডিটটা তোমাদের। 4 ধাপের বদলে জিএসটি 2 ধাপে হওয়ায় মেডিক্লেম সহ একাধিক খরচা বাঁচবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কেন্দ্রীয় সরকারের কোনো কন্ট্রিবিউশন নেই এক্ষেত্রে। টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকে, বদলে ক্ষতিপূরণ মেলেনি, টাকাও আসেনি। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, এমন বিজেপি শাসিত রাজ্যগুলির সঙ্গে হলে মোটেও পরিস্থিতি এমনটা হতো না। তারা নাকি ঘুরিয়ে ঠিক টাকা পেয়ে যেত। মুখ্যমন্ত্রী সত্যি বলেন বলে তাই বিরোধী শিবিরের অনেকেই তাকে পছন্দ করেন না বলে অভিযোগ তোলেন তিনি। ওঠে বাঙালিদের সঙ্গে খারাপ ব্যবহারের প্রসঙ্গ। হাই নিউজ নেটওয়ার্ক। মহালয়ার আগে বৃষ্টি মাথায় নিয়েই শারদ উৎসবের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। হাতিবাগান সর্বজন সহ টালা প্রত্যয় ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করেছিলেন তিনি। এবার মহালয়ে চেতলা অগ্রণী এবং খিদিরপুর সহ আরও বেশ কিছু দুর্গাপুজোর উদ্বোধন এবং দুর্গা প্রতিমার চক্ষুদান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার আগে বৃষ্টি মাথায় নিয়েই শারদ উৎসবের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতিবাগান সর্বজনীন সহ টালা প্রত্যয় ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করেছিলেন তিনি। এবার মহালয়ায় চেতলা অগ্রণী ও খিদিরপুর 74 পল্লী সহ আরও বেশ কিছু পুজোর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়া চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করলেন এবং সেই সঙ্গে মহালয়ের দেবীপক্ষে চেতলা অগ্রণীতে দুর্গা প্রতিমার চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী। শনিবার লেকটাউনে শ্রীভূমি ক্লাবের উদ্বোধন সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলা অগ্রণী দুর্গাপুজো 2025-এর সূচনায় মানুষের ঢলও চোখে পড়ার মতো ছিল। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কঠোর ব্যবস্থাও ছিল। কলকাতার মেয়র ফিরাদ হাকিমের পাড়ার চেতলা অগ্রণীতে 33তম বর্ষের পুজোয় এবারের থিম অমৃত কুম্ভের সন্ধানে। চেতলায় 1 কোটি রুদ্রাক্ষে গড়ে তোলা হয়েছে চেতলা অগ্রণীর মণ্ডপ। আগামী 24শে সেপ্টেম্বর তৃতীয়া থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে বিভিন্ন পুজো মণ্ডপগুলি। চেতলা অগ্রণীর বিপুল সংখ্যক রুদ্রাক্ষ এসেছে নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে। শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় হয়েছে এই থিম। পুজো উদ্বোধন করে সম্প্রীতির বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। মা আসছেন দুর্গা অঙ্গনে, প্রতিপদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর। শেয়ার করলেন নতুন গান। নিজের এক্স হ্যান্ডেলে 3 মিনিট 16 সেকেন্ডের মিউজিক ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী। দেবীপক্ষ শুরু মানেই দুর্গাপুজোর ভরপুর আমেজ। দুর্গা আগমনী বার্তা ছড়িয়ে পড়ছে দিকে দিকে। সোমবার প্রতিপদ, বাঙালির প্রাণের উৎসবের সূচনা লগ্নে সকলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, শরৎ আকাশে নীল গগনে মা আসছেন দুর্গা অঙ্গনে। সেই সঙ্গে নিজের তৈরি নতুন একটি গানও তিনি শেয়ার করেছেন নিজের সমাজ মাধ্যমে। গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ শুনে ফেলেছেন মুখ্যমন্ত্রীর কথা ও সুর করা গানটি। নিজের লেখা কথাঞ্জলির একটি কবিতা থেকেই তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর নতুন গান, যে গান আসলে জাগরণ বার্তা। ঘুমন্ত দশা ভেঙে সকলকে জাগিয়ে তোলা সুর। গানের কথাগুলো তেমনই। যখন তোমার ভাঙবে ঘুম তখন তোমার সকাল, হেলায় ছড়াবে স্বপ্নফুল, হাসবে মহাকাল। এসো ঘুম ভাঙাই এই পৃথিবীর, হয়নি দেরি আজও। এসো দূর করি এ জীর্ণতা, নতুন সাজো সাজো। 3 মিনিট 16 সেকেন্ডের গানের কথা ও সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গায়ক নচিকেতা চক্রবর্তী। গানের ছত্রে ছত্রে নতুন দিনের কথা।
উৎসবের আলোয় কেবল বাঙালি মন প্রাণ নয়, জেগে উঠুক গোটা বিশ্ব, এই প্রার্থনাই করা হয়েছে। শরৎ আকাশে নীল গগনে মা আসছেন দুর্গা অঙ্গনে। সকলকে জানাই শুভ প্রতিপদের আন্তরিক শুভেচ্ছা। এই আনন্দের দিনেই আপনাদের সকলের সঙ্গে আমার লেখা সুর করা একটি পুজোর গান শেয়ার করে নিচ্ছি। প্রতি বছর পুজোয় মুখ্যমন্ত্রীর গান প্রকাশিত হয়ে থাকে। এবছর তিনি বেশ কয়েকটি পুজোর গান রচনা করেছেন। সেই সমস্ত গান গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তীদের মতো স্বনামধন্য শিল্পীরা। তারই একটি গান সোমবার দিনকে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। উল্লেখ্য, রবিবার মহালয়াতেও নিজের কথা ও সুর করা একটি গান সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। পুজো উদ্যোক্তাদের অনুরোধে তার ওই গান রচনা বলেও জানান তিনি। গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, আর সোমবারের গানটি গেয়েছেন নচিকেতা। হাই নিউজ নেটওয়ার্ক। দীঘার জগন্নাথ মন্দির এবার নদিয়ার তাহেরপুরে এক চোখ ধাঁধানো মণ্ডপ তৈরি করেছে তাহেরপুরের ক্লাব সম্মেলনী। এবারের পুজো তাই শুধু দেবী দর্শন নয়, সঙ্গে থাকবে এক বিশেষ স্থাপত্য ভ্রমণের অভিজ্ঞতাও। দীঘার জগন্নাথ মন্দির এবার নদিয়ার তাহেরপুরে। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করলেন এই পুজো। পুজোর ছুটিতে এবার জগন্নাথ ধাম দেখতে আর দীঘা যেতে হবে না। নদিয়ার তাহেরপুরেই দেখা মিলবে দীঘার মন্দিরের অনুকরণে নির্মিত এই পূজা মণ্ডপ। অবিশ্বাস্য মনে হলেও সত্যি এমনই এক চোখ ধাঁধানো মণ্ডপ তৈরি করছে তাহেরপুরের ক্লাব সম্মেলনী। ক্লাবের সেক্রেটারি কথা জানিয়েছেন যে এই বছর তাদের দুর্গাপুজোর রজত জয়ন্তী বর্ষ পদার্পণ করেছে, আর এই বিশেষ বছরে তারা দর্শনার্থীদের জন্য নিয়ে এসেছেন এক নতুন চমক। জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগের প্রতিবন্ধকতা উপেক্ষা করেই প্রায় 1.5 মাস ধরে এই মণ্ডপ নির্মাণে দিন রাত এক করে কাজ করছেন শিল্পীরা। মণ্ডপের কাঠামো এবং নকশায় দীঘার আসল জগন্নাথ মন্দিরের সঙ্গে সাযুজ্য রাখার চেষ্টা করা হয়েছে। এর মূল কারণ, যাতে মানুষ মণ্ডপে এসে দীঘার মন্দিরের স্বাদ পান। ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন, এবছরের পুজো নিয়ে যেদিন ক্লাবে আলোচনা শুরু হয় সেই দিনই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। সেই থেকেই অনুপ্রেরণা নিয়ে তারা ঠিক করেন এবারের পুজোয় এমন কিছু করবেন যা দর্শনার্থীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। সেই ভাবনা থেকে জন্ম নিয়েছে নদিয়ার এই দীঘার জগন্নাথ ধাম। শারদোৎসব যত এগিয়ে আসছে ততই বাড়ছে কৌতূহল ও উন্মাদনা। এবার খুলে যাবে এই জগন্নাথ মন্দিরের দরজা, তাই তাহেরপুর পুরসভার মাঠে ভিড় উপচে পড়বে দর্শনার্থীদের, এমনটাই আশা পুজোর উদ্যোক্তাদের। ফায়ার ব্রিগেড, স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন ব্যবস্থা রাখছেন উদ্যোক্তারা। দর্শনার্থীরা যাতে সহজেই প্রতিমা দর্শন করতে পারেন তার জন্য ব্যবস্থা রেখেছেন ক্লাব কর্তৃপক্ষ। এবারের পুজো তাই শুধু দেবী দর্শন নয়, সঙ্গে থাকবে এক বিশেষ স্থাপত্য ভ্রমণের অভিজ্ঞতাও। হাই নিউজ নেটওয়ার্ক। রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত এই পুজো। 350 বছরের পুরনো এই জমিদার বাড়ির পুজোয় জৌলুস কমে গেলেও আজও রীতি মেনে হয়ে আসছে দুর্গাপুজো। বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম কোতলপুরের ভদ্রবাড়ির দুর্গাপুজো। রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত প্রায় 350 বছরের ভদ্র জমিদার বাড়ির দুর্গাপুজো। প্রাচীন ইতিহাস তুলে ধরা হলো ভদ্রবাড়ির অন্দরমহল থেকে। বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম কোতলপুরের ভদ্রবাড়ির এই দুর্গাপুজো। কালের নিয়মে এককালের বিখ্যাত জমিদারি আজ জৌলুস হারিয়েছে, কিন্তু এই পুজোকে ঘিরে এলাকার মানুষকে আজও তাড়া করে বেড়ায় অদ্ভুত এক নস্টালজিয়া। কোতলপুরের ভদ্র পরিবারের এককালের মূল ব্যবসা ছিল লবণের আমদানি রপ্তানি। লোকমুখে শোনা যায় এই ভদ্ররা মনসামঙ্গল খ্যাত চাঁদ সওদাগরের প্রকৃত উত্তর পুরুষ। মনসামঙ্গলের বিভিন্ন উপাখ্যানে বর্ণিত ব্যবসার মতো সুদূর অতীতে এই ভদ্র পরিবারের লোকজনেরাও 7 সাগর আর 13 নদীতে ডিঙি ভাসিয়ে ব্যবসা করতে যেত দূর দূরান্তের দেশে। লবণ ব্যবসায় ফুলে ফেপে ওঠা ভদ্র পরিবার আজ থেকে প্রায় 350 বছর আগে তৎকালীন বর্ধমানের মহারাজ উদয়চাঁদ মহাতাপের কাছ থেকে কোতলপুর লাগোয়া
উর্বর 17টি তালুকের জমিদারি স্বত্ব কিনে নিয়েছিলেন। একদিকে রমরমিয়ে চলা লবণের ব্যবসা, অন্যদিকে জমিদারির বিপুল আয়ে কোতলপুরে তৈরি হয় জমিদারের বিশাল সম্পত্তি। পরবর্তী সময়ে জমিদারি পত্তনের পাশাপাশি শুরু হয় দেবী দুর্গার আরাধনা। 7 মহলা জমিদার বাড়ির উঠোনে তৈরি হয় দুর্গা মণ্ডপ। পরবর্তীকালে ভদ্র পরিবার দুটি ভাগে ভাগ হয়ে যায়, সেই সাথে ভাগ হয়ে যায় দুর্গাপুজো। দুই ভদ্র পরিবারের সমান তালে শুরু হয় দুর্গার আরাধনা। একসময় ভদ্র পরিবারের পুজোর জাঁকজমক এতটাই ছিল যে অচিরেই ভদ্র বাড়ির পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। পুজোর সময় পুতুল খেলা, রামলীলা পাঠ, যাত্রাপালা সব মিলিয়ে জমিদার বাড়ি গমগম করত। এই পূজা আমাদের এই মন্দিরে প্রথম 1282 সালে মন্দির প্রতিষ্ঠা হয় এবং 1287 সালে এই মন্দিরে প্রথম দুর্গাপুজো হয় এবং এই মন্দিরে সপ্তমীর দিন 1287 সালের দুর্গাপুজোর মহাসপ্তমীতে যোগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর নিজে এসে আরতি দর্শন করেছিলেন। এই হিসেবে আমরা আমাদের পরিবার অত্যন্ত ধন্য এবং গর্ব। 1880 সালে 10ই অক্টোবর সপ্তমীর সকালে কামারপুকুর থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে রামকৃষ্ণ পরমহংসদেব পুজো দেখতে ঢুকে পড়েছিলেন কোতলপুরের এই ভদ্রবাড়িতে। জমিদারি প্রথা বিলোপের সাথে সাথে ভদ্রবাড়ির কোষাগারে টান পড়তে শুরু করে। সময়ের নিয়মে এবং সংস্কারের অভাবে পলেস্তরা খসে গিয়ে এখন বেরিয়ে পড়েছে 7 মহলা বাড়ির ইটের পাঁজর। বহু মন্দির প্রায় ধ্বংস, তবু অতীতের ঐশ্বর্যের স্মৃতি হিসেবে এখনও দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ির একাংশ। শ্রীধর জিউ মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাসমঞ্চ আর দুর্গা মণ্ডপ। আজও দুর্গা মণ্ডপে পুজো এলেই নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে হাজারো মানুষ ভিড় করেন এই পুজো দেখতে। ইতিমধ্যেই ভদ্র পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকটি মন্দিরকে নতুনভাবে সংস্কার করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাতাসে পুজোর গন্ধ, সেজে উঠছে শহর থেকে শহরতলি। তবে আসানসোলের বার্নপুরে এখন বিষাদের সুর, কারণ এখানে দুর্গার আবাহনেই বিসর্জন। দেবীপক্ষের সূচনায় পুজো শুরু হয়, একই দিনে বিসর্জন। তাই পুজোর আনন্দ এখানে ফুরিয়ে যায় দ্রুতই। বাতাসে পুজোর গন্ধ, সেজে উঠছে শহর থেকে শহরতলি। তবে আসানসোলের বার্নপুরে এখন বিষাদের সুর, কারণ এখানে দুর্গার আবাহনেই বিসর্জন। দেবীপক্ষের সূচনায় পুজো শুরু হয়, একই দিনে বিসর্জনও হয়। একই দিনে বোধন থেকে দশমী এবং ঘট বিসর্জন। তাই পুজোর আনন্দ এখানে ফুরিয়ে যায় দ্রুতই। দামোদরের তীরে বার্নপুরের ধেনুয়া গ্রাম, সেখানে কালীকৃষ্ণ আশ্রম। 1937 সালে এই আশ্রমের প্রতিষ্ঠা হয়। আশ্রমের প্রতিষ্ঠাতা এবং সেবায়িত ছিলেন যতীন মহারাজ। 1978 সাল তার গুরুদেব তেজানন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে এই পুজো চালু করেছিলেন। মা এখানে আগমনী দুর্গা বলে পরিচিত। দুর্গার রূপও এখানে আলাদা। মা দুর্গা দশভুজা হলেও মহিষাসুরমর্দিনী নন, সঙ্গে নেই তার পুত্র কন্যারাও। তিনি একাই আসেন, তবে সঙ্গী তার 2 সখী জয়া ও বিজয়া। প্রথম থেকে আগমনী দুর্গার রূপ ছিল অগ্নিবর্ণা, পরে শ্বেতশুভ্র হয়ে বাসন্তী গাত্র বর্ণ। মহালয়ার ভোর থেকে পুজো শুরু হয়, একদিনে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী। পুজো শেষে ঘট বিসর্জন। তবে মাতৃ প্রতিমা রেখে দেওয়া হয়। পুরোহিতের দাবি, বিভিন্ন আখ্যান অনুযায়ী পুজোর লোকাচারগুলি পালিত হয় এখানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 10 আগে সেবায়িত যতীন মহারাজ মারা যান। এখন পুজো চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। একদিনের পুজোয় মেতে ওঠেন আশেপাশের বহু মানুষজন। বাইরের গ্রাম থেকেও আসেন বহু মানুষ। মিলন মেলায় পরিণত হয় গোটা এলাকা। সূর্য যত পশ্চিম দিকে হেলে পড়ে, মন বিষণ্ণ হয়ে ওঠে সকলের। চারপাশে যখন শারদোৎসবের ভরপুর মেজাজ, সেই সময়েই তাদের আনন্দে ইতি পড়ে যায়। হাই নিউজ নেটওয়ার্ক। প্রায় 550 বছর ধরে জঙ্গলমহলে হয়ে আসছে দুর্গাপুজো।
আপনি কি জানেন কোথায় হয় এই দুর্গাপুজো? প্রত্যন্ত জঙ্গলমহলের বিনপুরের হাড়দার পাল পরিবারে প্রায় 11 পুরুষ ধরে হয়ে আসছে এই পুজো। পালবাড়ির এই পুজোয় শোনা যায় এক ঐতিহাসিক কাহিনী। প্রায় 550 বছর ধরে জঙ্গলমহলে হয়ে আসছে দুর্গাপুজো। আপনি কি জানেন কোথায় হয় এই পুজো? প্রত্যন্ত জঙ্গলমহলের বিনাপুরের হাড়দার পাল পরিবারের প্রায় 11 পুরুষ ধরে হয়ে আসছে এই পুজো। এটি কোনো রাজরাজাদের পুজো নয়, সাধারণ বাড়ির একটি পুজো। পাল বাড়ির এই পুজোয় শোনা যায় এক ঐতিহাসিক কাহিনী। 880 সালে হাড়দা গ্রামে বাস করতেন রাম লক্ষণ নামে 2 ভাই। সেই সময় তারা মাটির হাঁড়িকুড়ি বানাতো, সেগুলো গরুর গাড়িতে করে বিক্রি করত গ্রামে গ্রামে। আর মাটির হাঁড়িকুড়ি বানাতে বানাতেই হয় জ্বালানি কাঠের। স্থানীয়দের মতে কাঠের প্রয়োজনে বেলপাহাড়ি জঙ্গলে প্রায় কাঠ সংগ্রহ করতে যায় হাড়দা গ্রামের কুম্ভকার বাড়ির 2 ছেলে। সেখানে গরুর গাড়িতে করে কাঠ নিয়ে আসার সময় দেখা হয় 2 রমণীর সঙ্গে। বেশ কিছুক্ষণ কথা বলার পর তাদের আর খোঁজ পাওয়া যায়নি। ওই 2 কন্যা নিজেদের বোন বলে পরিচয় দেয় এবং 2 ভাইয়ের সঙ্গে আসার ইচ্ছে প্রকাশ করে। লোকলজ্জার ভয়ে 2 ভাই ওই 2 রমণীকে সঙ্গে আনতে অস্বীকার করে। পরে ওই 2 রমণী তাদের পরিচয় দেয় তারা দেবী দুর্গা ও দেবী কালী। সেই থেকেই 2 ভাই মিলে পুজো করতেন মা দুর্গা ও মা কালীর। সময় যত এগিয়েছে 2 ভাইয়ের পুজোয় পড়েছে ভাটা। 2 ভাই ও আলাদা হয়ে যায়, ফলে আলাদা আলাদা ভাবেই পূজিত হন দেবী দুর্গা ও মা কালী। এক ভাইয়ের পরিবারের লোকজন হাড়দাতে পুজো করে আসছেন দেবী দুর্গার, অপরদিকে অন্য ভাইয়ের লোকজন বাঁকুড়ার সারেঙ্গা থানার চিংড়া গ্রামে দেবী কালীর আরাধনা করে আসছেন। একদিন ওই 880 সালে একদিন ওরা 2 ভাই রাম এবং লক্ষণ জঙ্গলে গিয়েছিল। তো সেই সময় যখন জঙ্গল থেকে বেরিয়ে আসে তখন 2 মেয়ে মানুষ তারা বলেছে যে আমাদের রাস্তা হারিয়ে ফেলেছে, আমাদেরকে গাড়িয়ে চাপিয়ে নিয়ে যেতে হবে। তখন এরা একটু ভয় করে বলে ঠিক আছে নিয়ে যেতে পারি, কিন্তু যখন গ্রাম আসবে তখন কিন্তু আমাদের ভয় হবে, কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, তার দায়িত্ব আমাদের। যখন এই গ্রাম আসে তখন কিন্তু আর দেখা যায়নি। তারপরে যেমনি গ্রাম পেরিয়ে আসে তখন দেখছে আবার 2 জন সেই গাড়িতেই চেপে আছে। তখন এরা বুঝতে পারে যায়, সন্দেহ হয় যে তাহলে আপনারা মা কে? আপনারা না ওই তো বললি তোরা যে মা, আমরা তোদের মা। তো এইলি করি তখন ওদিকে স্বরূপ দেখা দিয়েছিল। পালবাড়ির পুজোয় আগে সেরকম জৌলস না থাকলেও কালের বিবর্তনে সরকারি সাহায্যে পালবাড়ির পুজো ফিরেছে জৌলস। সেই থেকেই হাড়দার পালবাড়িতে প্রতি বছর এই দুর্গাপুজো হয়ে আসছে। পুজো নিয়ে বেশ উৎসব উদ্দীপনা চোখে পড়ছে। এই বছর 553 বছরে পড়েছে পালবাড়ির দুর্গাপুজো। বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের মধ্যে দিয়েই মায়ের আরাধনায় মেতে উঠেছে গোটা পরিবার। হাই নিউজ নেটওয়ার্ক। আহমেদাবাদ বিমান দুর্ঘটনা পাইলটের ভুল, প্রাথমিক রিপোর্টকে দুর্ভাগ্যজনক বলল সুপ্রিম কোর্ট। কেন্দ্র ও ডিজিসিকে নোটিশ সুপ্রিম কোর্টের। প্রাথমিক তদন্তে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার দায় পাইলটের উপরে চাপিয়েছিল তদন্তকারীরা। সোমবার সেই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে পাইলটের উপর দোষ চাপানোর ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। এই ঘটনায় কেন্দ্রীয় সরকার ও ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনকে নোটিশ পাঠিয়ে তাদের মতামত জানতে যাওয়া হয়েছে আদালতের তরফে। গত 22 জুন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। আহমেদাবাদ বিমানবন্দরে রানওয়ে ছাড়ার পরপরই একটি মেডিকেল কলেজের হোস্টেলে আছড়ে পড়ে সেটি। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় 260 জনের। মর্মান্তিক এই দুর্ঘটনার পর গত জুলাই মাসে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশ করে, যেখানে দাবি করা হয় বিমানের জ্বালানি সুইচ হঠাৎই বন্ধ হয়ে গিয়েছিল। দুর্ঘটনার আগে ককপিটে থাকা 2 পাইলটের কথোপকথন সামনেও আসে।
যেখানে একজন পাইলট বলছেন, কেন তুমি বন্ধ করলে? উত্তরে অন্যজন বলেন, আমি করিনি। এই দুর্ঘটনার প্রেক্ষিতে শীর্ষ আদালতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা, যেখানে মামলাকারীর আবেদন ছিল প্রাথমিক তদন্ত রিপোর্টে বহু তথ্য গোপন করা হয়েছে, জ্বালানি সুইচের সমস্যা ও যান্ত্রিক ত্রুটির ঘটনাগুলি এড়িয়ে যাওয়া হয়েছে, এমনকি প্রাথমিক তদন্তে পাইলটের দিকেই দুর্ঘটনার দায় চাপানোর চেষ্টা হয়েছে। ফলে আদালতের নজরদারিতে নিরপেক্ষভাবে দুর্ঘটনার তদন্ত হোক। সোমবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন.কে. সিং এর বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি বলেন, দুর্ঘটনায় পাইলটদের ত্রুটির দিকে ইঙ্গিত করা দুর্ভাগ্যজনক ও দায়িত্বজ্ঞানহীন। আগামীকাল যদি কোনো পাইলটের দিকে আঙুল তোলা হয় তবে তার পরিবার সমস্যায় পড়বেন। এরপর চূড়ান্ত রিপোর্টে যদি দেখা যায় তাদের তরফে কোনো ত্রুটি নেই, তখন কি হবে? এরপরই এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও ডিজিসিএ কে নোটিশ পাঠিয়ে তাদের মতামত জানতে চেয়েছে আদালত। উল্লেখ্য, দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানের প্রস্তুতকারী সংস্থা ছিল বোয়িং। এই সংস্থার একাধিক বিমান এর আগেও দুর্ঘটনার কবলে পড়েছে। ফলে দুর্ঘটনার নেপথ্যে উঠে আসে বোয়িং এর যান্ত্রিক গোলযোগের তত্ত্ব। তবে তদন্তে প্রাথমিক রিপোর্ট সামনে আসার পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বোয়িং। দুর্ঘটনার এতদিন পেরিয়ে গেলেও এখনো স্পষ্ট নয় আসল কারণ, যার জেরে আদালতে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন মামলাকারী পক্ষের আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, এত ভয়াবহ দুর্ঘটনার পর 100 দিনের বেশি পেরিয়ে গিয়েছে, তবে এখনো পর্যন্ত স্পষ্ট রিপোর্ট আসেনি। যা এসেছে তা প্রাথমিক রিপোর্ট, না কোনো উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, যার অর্থ এখনো যারা বোয়িং বিমানে যাত্রা করছেন তারা সকলেই ঝুঁকির মধ্যে রয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।